ওয়েলকাম টু ল্যামিনার একাডেমি। আজ আমি তোমাদের 2019 সালের ক্লাসিক পরীক্ষায় প্রথম শিফটের যে 30টি ম্যাথ এসেছিল সেগুলির শর্ট ট্রিক সহ সমাধান করব। প্রথম কোশ্চেন, a:b = 2:3, b:c = 4:5, c:d = 3:7 হলে a:b:c:d এর অনুপাত কী হবে? তাহলে এখানে কি কি আছে অনুপাত? এ আছে, বি আছে, সি আর ডি। a:b কত বলেছে? 2:3, b:c 4:5 আর কি আছে? c:d = 3:7। তাহলে সি এর তলায় 3, ডি এর তলায় 7। তারপর ফাঁকা কোনগুলো থাকলো? এইটা ফাঁকা থাকলো, এটা ফাঁকা থাকলো, এখানে ফাঁকা থাকলো, এখানে ফাঁকা থাকলো, এখানে একটা আর এখানে একটা। তাহলে এইগুলো আমাদের বসাতে হবে। আমরা কি বসাবো? এখানে দেখো 3-এর পরে যেটা ফাঁক থাকবে সেগুলো আমরা এখানে 3 বসিয়ে দিলাম। এখানে 4-এর দেখো এই সাইডে ফাঁকা আছে, আমি এদিকে 4 বসিয়ে দিলাম। 5-এর এই সাইডে ফাঁকা আছে, আমরা 5 বসিয়ে দিলাম। যার পাশে যেটা ফাঁকা থাকবে সেগুলি বসিয়ে দেবো। এখানে 3 আছে, কিন্তু এই দুটো ফাঁকা আছে, দুটোতেই আমরা 3 বসিয়ে দেবো। ঠিক আছে? তারপরে কি করব আমরা? এই উপর থেকে 2, 4, 3 গুণ করব। কত হবে? 4 দুগুণে 8, 3 8 24, 3 4 12, 3 12 36, 3 5 15, 3 15 45, 5 7 35, 3 35 105। তাহলে কত হলো? 24:36:45:105। এখানে দেখো উত্তর নেই, এখানের মধ্যে ABCDর মধ্যে এটা 3 দিয়ে দেখো কাটাকুটি যাবে। তার মানে কি যে এই অনুপাতটাগুলোকে আমরা প্রত্যেকে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 8 24, 3 12 36, 3 15 45 আর 3 35 105। দেখো 8:12:15:35 এখানে অপশান এ মিলে গেছে। তাহলে উত্তর হলো অপশান এ। ঠিক আছে? তো এটা কিভাবে করলাম দেখলে? প্রথমে আমরা ABCD লিখে নেব, তারপর যে রেসিগুলো আছে সেগুলো তার তলায় লিখে নেব, তারপরে যেগুলো পাশাপাশি ফাঁকা থাকবে সেগুলো সেই সংখ্যাতে পূর্ণ করব। যেমন এখানে দেখো 3 ছিল, 3-এর পাশে এই দুটো ফাঁকা ছিল, 3 বসিয়ে দিলাম। এখানে 4 ছিল, 4-এর এই পাশে দেখো ফাঁকা ছিল, 4 বসিয়ে দিলাম। এদিকে 5 আছে, 5-এর এই পাশে ফাঁকা ছিল, 5 বসিয়ে দিলাম। এখানে 3 ছিল, 3-এর দুটো ঘর ফাঁকা ছিল, এই পাশটাই আমরা দুটোতেই 3 দিয়ে ফিল আপ করে দিলাম। তারপর কি করব? এখানে উপর থেকে এই যে রোডটা যতগুলো সংখ্যা আছে আমরা মাল্টিপ্লাই করব। এই রোডটা যতগুলো সংখ্যা আছে মাল্টিপ্লাই করলাম, এই রোডটা যতগুলো সংখ্যা আছে মাল্টিপ্লাই করলাম, আর এই রোটায় যতগুলো সংখ্যা আছে মাল্টিপ্লাই করে আমরা লিখে দিলাম, এবং সেটাই তার রেশিও হয়ে গেল। এবার দেখো যেহেতু এটা 3 দিয়ে সবগুলো ভাগ করা যাবে, তাই আমরা 3 দিয়ে ভাগ করলাম এবং আমরা উত্তর পেয়ে গেলাম 8:12:15:35। নেক্সট কোশ্চেন, একটি নৌকো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকোর বেগ কত? আমরা একটা সূত্র জানি, S = VT। তার মানে কি? দ্রুত = বেগ ইন্টু সময়। আমরা ধরে নিই নৌকোর বেগ U, আর স্রোতের বেগ স্রোত। B। ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে কি হবে? অনুকূলের বেগ স্রোতের অনুকূল মানে ধরো স্রোত যাচ্ছে ভি বেগে আর নৌকো যাচ্ছে ইউ বেগে, তাহলে কি হবে? দুটোর যোগফল হয়ে যাবে U + V। তাহলে প্রতিকূলে কি হবে? প্রতিকূল।
তাহলে স্রোতের নৌকোর বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হবে। নৌকো হচ্ছে ইউ মাইনাস ভি, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে ইউ প্লাস ভি, প্রতিকূলে ইউ মাইনাস ভি হলো, ঠিক আছে। তো আমরা এই সূত্র থেকে এখানে আমরা কি দেখেছি যে দুটোরই কিন্তু সময়টা কিন্তু 3 ঘন্টায় লেগেছে, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা ধরি স্রোতের প্রতিকূলে কত কিমি গেছে, 9 কিমি, মানে দূরত্ব। আর কী হবে ভেলোসিটি কত হবে, স্রোতের অনুকূলে যেহেতু বলেছে, প্রতিকূলে যেহেতু বলেছে, এটা কী হবে ইউ মাইনাস ভি, রিলেটিভ ভেলোসিটি ইউ মাইনাস ভি ইন্টু টাইম, কত সময় লাগে 3 ঘন্টা। তাহলে এই তিন কেটে দিলাম, তাহলে একটা কি এলো ইউ মাইনাস ভি ইজিক্যাল টু 3। এটা আমরা 1 নম্বর ধরে রাখলাম, ঠিক আছে। আর কি হতে পারে, সেখানে একটা ইকুয়েশন কি হতে পারে যে 18 কিমি গেছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে 18 কিমি মানে দূরত্ব 18। স্রোতের অনুকূলে বেগ কত, ইউ প্লাস ভি রিলেটিভ বেগ, ইউ প্লাস ভি কত সময় লেগেছে 3 ঘন্টা ইন্টু 3, দুটোর সময় কিন্তু সমান লেগেছে, দেখো এখানে লেখাই আছে। তাহলে 3 6 18 6 দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে কি বলতে পারি ইউ প্লাস ভি ইজিক্যাল টু 6। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। তার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কী হবে এলে দেখলে কী করলাম আমরা, ফর্মুলা কি জানি এস সমান ভিটি, তার মানে কি যে দূরত্ব ইজিক্যাল টু ভেলোসিটি ইন্টু সময়। তার স্রোতের প্রতিকূলে ক্ষেত্রে দেখলাম যে 9 কিমি গেছে, তাহলে 9 সমান কী হবে, স্রোতের প্রতিকূলে যে রিলেটিভ ভেলোসিটি সেটা আমরা লিখব, স্রোতের প্রতিকূলে ইউ মাইনাস ভি ইন্টু সময় লিখলাম 3। এই 3 আর 9 কাটাকুটি করে কী হলো ইকুয়েশনটা ইউ মাইনাস ভি ইজিক্যাল টু 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর একটা কী আছে, স্রোতের অনুকূলের ক্ষেত্রে কী হবে যে দূরত্ব 18 কিমি, আর স্রোতের অনুকূলে রিলেটিভ ভেলোসিটি কত হবে ইউ প্লাস ভি, সময় কিন্তু 3 ঘন্টায় লেগেছে। তাহলে কী হলো ইউ প্লাস ভি ইজিক্যাল টু 6। আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকবার লিখে নিচ্ছি সমীকরণ দুটি কী কী পেয়েছি, ইউ মাইনাস ভি ইজিক্যাল টু 3, এটা হচ্ছে 1 নম্বর। আর একটা ইউ প্লাস ভি ইজিক্যাল টু 6, এটা হচ্ছে তোমার 2 নম্বর। এরপর আমাকে কি জানতে চেয়েছে স্থির জলের নৌকোর বেগ কত, আমাকে নৌকোর বেগ বার করতে বলেছে। নৌকোর বেগটা আমরা কি ধরেছি ইউ ধরেছি, ঠিক আছে। তো দেখো এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা কি করি যোগ করে দিই তাহলে কি হবে, দেখো এই ভি উপরে আছে মাইনাস বি, নিচে আছে প্লাস বি, কেটে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে 2u ইজিক্যাল টু কত হবে 6 × 3 = 9। তাহলে ইউ ইজিক্যাল টু 9/2 ইজিক্যাল টু 4.5। তাহলে আমার ইউটা বেরিয়ে গেল। আর আমরা ইউটা মানে কি ধরেছিলাম যে নৌকোর বেগ, তাহলে এখানে নৌকোর বেগ কত হবে 4.5, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত ঘন্টায়। এখানে কটা আছে, দুটি নল আছে। প্রথম নলটি কত ঘন্টায় পূর্ণ করে 9 ঘন্টায়, দ্বিতীয়টি 12 ঘন্টায়। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো কি করব, তাদের লসাগু করব। তাহলে 9 আর 12 লসাগু হবে 36। এখানে যে 36 আসলো, 36টা কী হবে, 36টা হচ্ছে টোটাল ওয়ার্ক হবে, তার মানে কি এই চৌবাচ্চাটার ভলিউম হয়ে যাবে। এখানে কি বলেছে প্রথম নলটি 9 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত, 36কে 9 দিয়ে ভাগ করব, 4 × 9 = 36, 4 বেরোবে। তার মানে কি 4টা ওর এফিসিয়েন্সি, মানে 1 ঘন্টায় সে 4 ইউনিট পূর্ণ করবে। আর দ্বিতীয় নলটা কত হবে, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 আসবে, তাহলে এর এফিসিয়েন্সি 3।
তার মানে কি 1 ঘন্টায় 3 ইউনিট সে জল ভরবে। এবার কি বলেছে যে একসাথে খুলে দিলে, তাহলে একসাথে খুলে দেওয়া মানে কি 1 ঘন্টায় কি করবে, নল দুটি কত ইউনিট ভরবে, 4 + 3 সমান 7 ইউনিট ভরবে। কারণ প্রথম নলে এফিসিয়েন্সি 4, মানে 1 ঘন্টায় 4 ইউনিট সে পূর্ণ করবে। দ্বিতীয় নলটি 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করবে। তাহলে টোটাল নল দুটি 1 ঘন্টায় 7 ইউনিট ভরবে। আর আমরা কি বলেছি, এতে লসাগু যেটা হলো সেটা টোটাল ওয়ার্ক মানে টোটাল ভলিউম। ঠিক আছে, তাহলে টোটাল ভলিউমকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, কত, এ আর বি এর এফিসিয়েন্সি 7, তাহলে আমরা কি পেয়ে যাব, যে কত ঘন্টায় পূর্ণ হবে সেটা পেয়ে যাব। তাহলে 36কে যদি 7 দিয়ে ভাগ করি কত বেরোবে, 5 × 7 = 35, 5 × 1 = 7। অপশন এ হচ্ছে উত্তর হবে। নেক্সট অঙ্ক, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করব, যে আমরা মাঝের সংখ্যাটা আমরা x ধরে নেব, এবং 3টে সংখ্যা বলেছে। আর কি বলেছে, যুগ্ম সংখ্যা মানে কি, যে জোড় সংখ্যা। আমরা এক্সটাকে যদি জোড় সংখ্যা একটা ধরে নিই, নেক্সট জোড় সংখ্যা কত হবে, x + 2। আর কি হবে, এর আগের সংখ্যাটা কি হবে, x - 2। দেখো x - 2 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে x হয়ে যাবে, আবার x এর সাথে যদি 2 যোগ করি তাহলে x + 2 হয়ে যাবে। তাহলে 3টে সংখ্যা কী কী হয়ে গেল, মাঝের সংখ্যাটা x হয়ে গেল, আর একটা সংখ্যা x - 2 আর একটা সংখ্যা x + 2। তাহলে এদের কী বলেছে, যোগফল হচ্ছে 54। তাহলে আমরা যোগ করে দিলাম 3টেকেই, এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম 3টেই, তাহলে যোগ হয়ে গেল। এটার 54 সমান, তাহলে দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে 3x, এই 2টা কেটে যাবে, তাহলে 3x = 54 হয়ে গেল। x = 54/3, 3 × 1 = 3, 3 × 8 = 18। x এর ভ্যালু কত বেরোলো, 18 বেরোলো। এখানে কী হয়েছে, যে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি, তাহলে নিশ্চয়ই ক্ষুদ্রতম সংখ্যাটা x - 2। তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলে কি করব, x - 2 করব, = x এর ভ্যালু কত বেরিয়েছে, 18, 18 - 2 সমান কত হবে, 16। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হলো, 16। অপশন ডি। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত হবে। তাহলে তাদের অনুপাত কত বলেছে, 5:7। তাহলে ধরে নিচ্ছি একটা হচ্ছে তোমার 5x আর একটা তোমার 7x। এবার কি বলেছে, সংখ্যা দুটির লসাগু 315। তাহলে 5x আর 3x সংখ্যাটা যদি ধরে নিই, এদের লসাগু কত হবে, 5x আর 7x এর কত হবে, 5 × 7 × x। এটা এদের লসাগু হবে 5x আর 7x এর। এরপর কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু 315, তাহলে 5 × 7 × x এর ভ্যালু কত হবে, 315, কারণ এটা এদের লসাগু বলে দিয়েছে। তাহলে x এর ভ্যালু কত বেরোবে, x = 315/5 × 7, 5 × 6 = 30, 5 × 7 = 35, 7 × 9 = 63, x = 9। x = 9 বেরিয়েছে। এবার কি উত্তর চেয়েছে, তাদের গুণফল। তাদের গুণফল মানে কি, একটা 5x একটা 7x গুণফল করলে কি হবে, 5x × 7x = 5 × 9, 5x এর ভ্যালু বসিয়ে দিলাম, × 7 আবার × x 9, তাহলে কী হবে, 5 × 9 × 7 × 9
এর ভ্যালু কত হবে, গুণ করলে কত হবে 2 8 3 5। তাহলে এখানে অপশন কোনটা আছে 2 8 3 5 সি উত্তর হবে। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে কি কি আছে, চিনি আছে, আর কি থাকবে, ধরে নিচ্ছে যেটা জলের মিশ্রণ, চিনি আর জলের দ্রবণ, চিনি আর জল। কি বলেছে 20% চিনি আছে, 20% মানে কি 100-র মধ্যে 20% চিনি, বাকিটা থাকবে জল, তাহলে 80 তোমার কি হয়ে যাবে, জল হয়ে যাবে। এটাকে যদি আমরা কি করি রেশিওতে করি তাহলে কি হবে, সিম্পলিফাই করলে 1:4। আর কি বলেছে যে কত গ্রাম চিনি মিশ্রিত করলে, আমি ধরে নিয়েছি যে x গ্রাম চিনি মিশ্রিত করতে হবে প্লাস x গ্রাম চিনি মিশ্রিত করতে হবে, তাহলে কী হবে 20% মোট পরিমাণের 20% চিনি হবে। তার মানে কি চিনি করতে হবে 25% হবে 25, বাকিটা কত থাকবে 100 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত হবে 75। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে 1:3, 3×5=75। ঠিক আছে, তাহলে কি হলো এটা, যে প্রথমে ও রেশিওটা ছিল, সিম্পলিফাইটা লিখছি আমি 1:4, ধরে নিচ্ছি আমি এক্স পরিমাণ আমি চিনি মেশাবো, ফাইনাল চিনিতে কত থাকবে, চিনি আর জলের পরিমাণ 1:3। তাহলে এই ধরনের অঙ্কগুলো কী করবো আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তার মানে কি এই 4-এর সাথে 1-এর, তার থেকে কী বাদ দেবো, এই 3-এর সাথে 1-এর মাল্টিপ্লাই করে বাদ দেবো। ঠিক আছে, আর কি করব, যে এখানে যে সংখ্যা থাকবে সেটার সাথে কোনাকুনি এটাও মাল্টিপ্লাই করব। তাহলে আমরা দেখি কি হয়, 4-এর সাথে 1 গুণ করলে কত হয়, 4×1 4, মাইনাস 3-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হবে 3×1 3। তাহলে এই যে রেশিওটা বেরোলো এটা কার সাথে সমান হবে, 3-এর সাথে আমি x এ মাল্টিপ্লাই করব 3x, এটার সাথে সমান হলো। তাহলে এক রেশিও কি বলতে পারি কার সাথে সমান হবে, 3x এর সাথে সমান। এরপরে আমাকে যে এক রেশিওর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এখানে কি বলেছে প্রথমে কোশ্চেনে যে 150 গ্রাম চিনির দ্রবণ ছিল, তার মানে কি টোটাল কত হবে 150 গ্রাম। তাহলে প্রথম চিনি কত রেশিওতে আছে, 1 রেশিওতে, জল 4 রেশিওতে, তাহলে 4×1 5, 5 যে রেশিওটা সেটা কার সাথে সমান হবে, 150 গ্রামের সাথে সমান হবে, কারণ টোটাল 150 গ্রাম ছিল প্রথমে। তাহলে একটা রেশিও কার সাথে সমান হবে, 5×15 30 গ্রামের সাথে সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এক রেশিওটা 3x যদি সমান হয় তাহলে কি হবে 3x = 30, x = 30/3 = 10 গ্রাম। তাহলে এখানে উত্তর কত হবে, অপশন এ 10 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, যে চিনি কতটা আর জল কতটা আছে তাদের রেশিওটা বার করলাম, তারপরে ফাইনাল রেশিওতে চিনি আর জলের রেশিওটা বার করলাম। তারপরে কোশ্চেনে চেয়েছিল যে কত গ্রাম চিনি মেশাতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি x গ্রাম চিনি মেশাতে হবে। এই ধরনের অঙ্কগুলো কী করব আমরা, যে কোনাকুনি মাল্টিপ্লাই করব, 1-এর সাথে 3, 4-এর সাথে 1। ঠিক আছে, আর কি করব, মাল্টিপ্লাই করে বাদ দিয়ে কি করব, যে এখানে দেখো x আছে, এখানে 3 আছে, তার সাথে আমরা কি করব সমান করে দেবো। যে এখানে যে এক রেশিও কার সাথে সমান হলো, 3x এর সাথে সমান হলো। এবার এক রেশিওর ভ্যালুটা আমরা বার করলাম কি থেকে, যে টোটাল পরিমাণ আমাদের 150 গ্রাম চিনি বলা ছিল সেখান থেকে আমরা বার করে দিলাম, কারণ 4 + 1 5, 5 কার সাথে সমান হবে, 150 গ্রামের সাথে সমান হবে। তাহলে এক রেশিও 30 গ্রামের সাথে সমান হবে, তাহলে 3x = 30 হয়ে গেল, x = 10 বেরিয়ে গেল। এক ব্যক্তি
40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত হবে? এখানে কিন্তু দেখো ডিস্টেন্সের সমান আছে, কারণ এখানে কি বলেছে, পি থেকে আরম্ভ করেছে, কিউ পর্যন্ত গেছে, আবার কিউ থেকে আবার পিতে ফিরে এসেছে। এবার যাওয়ার সময় কত ছিল? 40 কিলোমিটার বেগ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যাওয়ার সময় ইউ ইজিক্যাল কত ছিল? 40 কিলোমিটার পার আওয়ার। আর কি বলেছে? আসার সময় 50% বৃদ্ধি করেছে। তাহলে আমরা আসার সময় বেগ ধরে নিচ্ছি ভি। 50% বৃদ্ধি করলে কত হবে? যে 40 তো ছিলই, 50% হলে 150 বা 100 হয়ে যাবে, কারণ 100 মধ্যে 50 বেড়েছে, ছিল যদি 100 থাকে তাহলে কত হবে? 150 হয়ে যাবে ফাইনালটা। এই শূন্য শূন্য কেটে গেল, 5 3 15, 5 2 10, আর 2 20, 40 ইজিক্যাল 60। তাহলে ফাইনাল বেগ মানে আসার বেগটা কত হলো? 60 কিমি পার আওয়ার। আমরা পেয়ে গেলাম যাবার বেগ 40 কিমি, আসার বেগ 60 কিমি। এবার যেহেতু ডিস্ট্যান্সের সমান আছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে গড় বেগ এর একটা ফর্মুলা আছে। গড় বেগের ফর্মুলা কি? গড় বেগ ইজিক্যাল টু 2 uv বাই u প্লাস বি। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60 মানে 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে যাবে, তাহলে কত হবে? 4 4 24, 24 দুগুণে 48, 48 কিমি পার আওয়ার। তাহলে এখানে উত্তর হবে সি, 48 কিমি পার আওয়ার। গড় বেগের গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2 uv বাই ইউ প্লাস বি। ঠিক আছে, আমরা দেখে নিলাম যে 40 কিমি পার আওয়ার যাওয়ার বেগ, আসার বেগটা হচ্ছে তোমার 50% বৃদ্ধি করেছে, 50% বৃদ্ধি করলে 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তাহলে যেহেতু ডিস্টেন্সের সমান আছে, তাই গড় বেগ গতিবেগের ফর্মুলা 2 uv বাই ইউ প্লাস ভি এর ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম। কত উত্তর বেরোলো? 48 কিলোমিটার পার আওয়ার। এ একটি কাজের 1 দিনে অংশ করে 5 দিনে এবং বি ওই কাজের 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে? তাহলে এখানে কি বলা হয়েছে? এ করে 1/3 অংশ 5 দিনে। 1/3 মানে কি? 3 ভাগের 1 ভাগ কাজ করে 5 দিনে। তাহলে টোটাল কাজ করতে কত টাইম লাগবে? তাহলে টোটাল কাজ 1 অংশ হয়ে যাবে। 1 অংশ টোটাল অংশটা করতে 5 ইন্টু 3 ইজিক্যাল টু 15 দিনে। টোটাল অংশ কীভাবে করলাম? দুধারে যদি 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হলো? টোটাল অংশ মানে 1 অংশ পেয়ে গেলাম, 15 দিনে করতে পারে। বি কী করতে পারবে? 2/5 অংশ 10 দিনে করছে। 2/5 মানে 5 ভাগে 2 ভাগ করতে টাইম লাগে 10 দিনে। তার টোটাল কাজ 1 অংশ করতে কত টাইম লাগবে? 10 ইন্টু 5 বাই 2, তাহলে কত হবে? 5 ইজিক্যাল টু 25 দিনে। তাহলে আমরা কি পেলাম? এ 15 দিনে করতে পারে, বি সেই একই কাজ 25 দিনে করতে পারে। তাহলে আমরা কি করব? 15 আর 25-এ লসাগু করব। 15 আর 25-এ লসাগু করলে কত হবে? 75। তাহলে এখানে যে 75 বেরোলো সেটা কি হবে? টোটাল ওয়ার্ক। আর এ 15 দিনে করতে পারে, বি 25 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ থেকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? 5 15 75, আর এখানে কত হবে? 3 25 75। তার মানে কি যে একদিনে 5 ইউনিট কাজ করতে পারবে এ, বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারবে। এবার কি বলেছে? এ ও বি
একত্রে সম্পূর্ণ করবে কত দিনে? তাহলে এ আর বি একত্রে কাজ করবে, এ প্লাস বি কত কাজ করে 5 প্লাস 3 সমান 8 ইউনিট। আর টোটাল কাজ কত 75, কারণ 75টা লসাগু হয়েছিল। তাহলে এ আর বি কাজ করতে টাইম লাগবে 75/8। তাহলে 75কে 8টা যদি আমরা ভাগ করি কত বেরোবে? 9 8 9 72, 9 পূর্ণ 3 এর 8। এখানে উত্তর হবে অপশন বি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? তার মানে কি, যে এমন একটা সংখ্যা বার করতে হবে যাকে 75তে যদি ভাগ করি 1 অবশিষ্ট থাকবে, 76 দিয়েও ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে এবং 190 দিয়ে ভাগ করলেও 1 অবশিষ্ট থাকবে। তাহলে কি করতে হবে আমাদের? 57, 76 আর 190 লসাগু করতে হবে। তাহলে আমরা কি করব? 3টে লসাগু করব, 57, 76 আর কত 190। কত দেখাবো? 2 দিয়ে 57, 38 দুগুণে 76, 95 দুগুণে 190। এটা 19 দেখাবে, 19, হ্যাঁ 3 19 57, 19 দুগুণে 38, 5 19 95। তাহলে এলসিএম কত হবে এদের? LCM = 2 × 19 × 3 × 2 × 5 কত হবে? এটা গুণ করলে 1140। তাহলে 1100 যে 40টা বেরোলো এটা কি হবে? যে এই যে 1140টা সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটা 57 দিয়ে ভাগ করলেও মিলবে, 76 দিয়ে ভাগ করলেও মিলবে, 190 দিয়ে ভাগ করলেও মিলবে। কিন্তু এখানে উত্তর চেয়েছে যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি করব? 1140-এর সাথে আমরা 1 যোগ করে দেবো। তাহলে কত হবে? 1141। তাহলে উত্তর কত হবে? 1141, অপশন বি। কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে? তাহলে কি বলেছে? 2/3 এটা কার সাথে সমান? 26-এর সাথে সমান। আর কি উত্তর চেয়েছে? যে 25%। 25% মানে কি? 25% = 25/100। যেহেতু এটা পার্সেন্টেজ আছে, তাহলে কী হবে? কাটাকুটি যদি করি 4 25 100 = 1/4। তাহলে এখানে কি কোশ্চেন হলো? 2/3 অংশ যদি 26-এর সাথে সমান হয়, 1/4 কার সাথে সমান হবে? তাহলে আমরা 2/3টা কার সাথে সমান বলছে? 26। তাহলে একটা কার সাথে সমান হবে? 26/2/3 হয়ে যাবে। তাহলে 26/2/3 যদি হয় তাহলে 3টা উপরে চলে আসবে আর 2টা নিচে চলে আসবে। 26টা 2 দিয়ে কেটে দিলাম, 13 দুগুণে 26। তাহলে 13 আর 3 গুণ করলে 3 13 39। কিন্তু আমাকে বার করতে হবে 1/4। আমরা যদি এখানে 1-এর অংশ, একটা কার সাথে সমান হবে? 39-এর সাথে। যদি আমরা দু সাইডেই 1/4 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? এদিকে 1/4 হয়ে গেল। তাহলে 1/4 কার সাথে সমান হবে? 39 × 1/4। তার মানে কি 39কে 4 দিয়ে ভাগ করতে হবে। 39কে 4 দিয়ে যদি ভাগ করি কত হবে? 9.75। এখানে উত্তর আছে অপশন ডি। ঠিক আছে। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি সরল সুদের জন্য,
আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আই। এখানে আই মানে ইন্টারেস্ট, পি ইজিক্যাল টু মূলধন, টি ইজিক্যাল টু সময়, আই ইজিক্যাল টু রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে সরল সুদ জিজ্ঞাসা করেছে কত হবে, তাহলে এখানে মূলধন কত 500, টি মানে সময় কত বছরের জন্য 6 বছরের, ইন্টু আই রেট অফ ইন্টারেস্ট কত 5%, মানে 5/100। তাহলে এইদিকে দুটো শূন্য, এইদিকে দুটো শূন্য কেটে গেল, 5 6 30, 3 15, 3 5 15। তাহলে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে 150 টাকা। উত্তর অপশন বি। যদি 5 15 5 3 মাইনাস 3 15 8 9 মাইনাস স্টার ইজিক্যাল টু 1 হয়, তবে স্টার চিহ্ন স্থানটিতে বসাতে হবে কোনটি? তাহলে আমরা স্টার চিহ্নটা আমরা এক্স ধরে নিই। তাহলে এখানে কি আছে 5 15 5 8, সরি 5 15 5 3 মাইনাস 3 15 8 9 মাইনাস এক্স ইজিক্যাল টু 1। এখানে দেখো 5 15 5 3 মানে কি, এটা আমরা লিখতে পারি 5 প্লাস 5/3, তার মানে হচ্ছে 5 15 5 3। আর কি লিখতে পারি 8 15 8 9, 3 15 8 9কে 3 মাইনাস 8/9 মাইনাস এক্স ইজিক্যাল টু 1। তাহলে এখানে দেখো 5 আছে প্লাস 5, এখানে আছে মাইনাস 3, তাহলে কী হবে 2 হয়ে গেল। 2 প্লাস 5 3 মাইনাস 8 9 মাইনাস এক্স ইজিক্যাল টু 1। এরপরে দেখো এই এক্সটাকে আমরা একদিকে নিয়ে যাব, বাকিগুলো আমরা এক সাইডে করে দেবো। তাহলে কি হবে 2 মাইনাস 1 প্লাস 5 3 মাইনাস 8 9 ইজিক্যাল টু এক্স। এক্সটা এক সাইডে করে দিলাম, বাকিগুলো অন্য সাইডে। তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইজিক্যাল টু, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকছে কত 1 1 প্লাস 5 3 মাইনাস 8 9। এবার কি করব আমরা এটার যোগফল করব, এদের তিনটের লসাগু কত হবে 9। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে কী হবে 9 1 9 9 হয়ে যাবে, প্লাস 3 3 9 3 5 15 প্লাস 9 1 9, তাহলে এখানে 8ই বসে যাবে, কত হবে 9 15 আর 8 যদি আমরা যোগ করি, সরি এখানে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস কত বসবে 9 1 9 8। তাহলে কি হবে এই 9 প্লাস 9 আর মাইনাস 8 কত হবে প্লাস 1, তাহলে 16/9 ইজিক্যাল টু 16/9। এখানে অপশন হবে সি 16/9। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কতদিন? তাহলে আমরা কি করব এ আর বি এর দক্ষতার অনুপাতটা আগে বার করে নেব। তাহলে এ আর বি কী বলেছে, এখানে দেখবে বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, তার মানে কি যে আমরা যদি ধরে নিই এ 100% যদি কাজ করতে পারে, এফিসিয়েন্সি 100% যদি হয়, বি এর এফিসিয়েন্সি হবে 160। এটা কিন্তু এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে এদের অনুপাত কত হবে যদি আমরা করি, এই 0 0 কেটে যাবে, 5 2 10 8 2 16 5:8। তাহলে 5:8 কী হবে এদের এফিসিয়েন্সির অনুপাত, ঠিক আছে। তো এখানে বলেছে যে এ
একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে এই কাজটা এ কত দিনে করতে পারে? 12 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি যদি 12 হয়, তাহলে টোটাল কাজ কত হবে? 5 ইন্টু 12। এফিসিয়েন্সি মানে কি? একদিনে করতে পারে। একদিনে যদি 5 ইউনিট কাজ করতে পারে এবং ওই কাজটা 12 দিন করতে টাইম লাগে, তাহলে টোটাল কাজ কত হবে? 5 ইন্টু 12, এর টোটাল কাজ বেরিয়ে যাবে। এবার এখানে কি চেয়েছে? বি এর কত সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি 8, তাহলে বি যদি একদিনে 8 ইউনিট কাজ করতে পারে এবং টোটাল কাজ যদি 5 ইন্টু 12 হয়, তাহলে বি এর কত সময় লাগবে? তাহলে 5 ইন্টু 12কে আমরা 8 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে ভাগফল কত হবে? 4 গুণে 8, 4 3 12 ইজিক্যাল টু 5 3 15/2 ইজিক্যাল টু 7 পূর্ণ 1/2। অপশন এ উত্তর কত হবে? 7 পূর্ণ 1/2। 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? একটা ফর্মুলা আছে, পরপর দুটি ক্রমিক ছাড়ের ফর্মুলা এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। তাহলে এখানে এ কত ধরে নিচ্ছি? 10, বি কত ধরে নিচ্ছি? 30, মাইনাস কত হবে? 10 ইন্টু 30/100। তাহলে এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে গেল। তাহলে কত হবে? 30 আর 10 40, মাইনাস 3 1 3 ইজিক্যাল টু 37%। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? এখানে কি বলেছে? সুদ পর্ব 1 বছর, মানে 1 বছর অন্তর অন্তর ক্যালকুলেট করা হয়। এখানে কি বলেছে? 10% সুদ। 10% মানে কি? 10% ইজিক্যাল টু 10/100। তার মানে কি? এই শূন্য কেটে গেল, ইজিক্যাল টু 1/10। 10% মানে 1/10। তাহলে যদি 1 বছরের সুদ ক্যালকুলেট করি, 10,000 টাকার কত হবে? 1 2 3 ইন্টু 1/10। এই শূন্য কেটে গেল, তাহলে কত থাকবে? 1 1টা 2টো 3টে 1000 টাকার। আবার 1000 টাকার 10% কত হবে? 1/10। এই শূন্য কেটে গেল, কত হবে? 100। আবার 100 টাকার 1/10 কত হবে? এই শূন্য কেটে গেল, ইজিক্যাল টু 10। তাহলে 10,000 টাকার 1/10, 1000 টাকা, 1000 টাকার 1/10 কত হবে? 100, 100 টাকার 1/10 হবে 10। তাহলে এই ধরনের অঙ্কগুলো, যেহেতু এটা 3 বছর, তাই 3 বার ক্যালকুলেট করলাম। আর এই কোডটা মনে রাখবে, আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করব? 3 ইন্টু 3 ইন্টু 1। প্রথম বছর যেটা পেলাম ওটা 3 দিয়ে, দ্বিতীয় বছর যেটা পেলাম সেটা 3 দিয়ে, আর তৃতীয় বছর যেটা পেলাম সেটা 1 দিয়ে মাল্টিপ্লাই করব এবং 3টেকে আমরা যোগ করব। তাহলে কত হবে? 3টে যদি যোগ করি, কত প্রথমে আসছে? 3000, দ্বিতীয়টা কত আসছে? 300, তৃতীয়টা কত আসছে? 10। তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটা কত হবে? 3310। তাহলে এইটা যেটা বেরোলো সেটা কী হবে? 3 বছরের সুদ বেরোলো। এবার এখানে কি চেয়েছে? সুদ আসল কত হবে? তাহলে এটা সুদের সাথে কত যোগ করতে হবে? আসল। তাহলে কত হবে? 10,000 প্লাস 3310 ইজিক্যাল টু 13310। এটা কত বেরোলো? যে সুদ প্লাস আসল। এখানে কত উত্তর হবে?
13310 অপশন ডি। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি। কীরকমভাবে যেই যত টাকা বলবে সেই টাকার প্রথম বছরের সুদ যেটা বেরোবে সেটার সাথে দ্বিতীয় বছরের সুদ এবং সেটাকে তৃতীয় বছরের সুদ ক্যালকুলেট করব এবং সেটাকে কি করব যে 3 × 3 × 1 দিয়ে মাল্টিপ্লাই করব এবং 3টিকে আমরা যোগ করে দেবো, যেটা বেরোবে সেটাই হবে 3 বছরের সুদ। এবার এখানে যদি কোশ্চেন থাকতো যে সুদ কত হবে তাহলে এটাই উত্তর হতো। এবার এখানে যেহেতু বলেছে সুদ আসল কত হবে, তাহলে সুদের সাথে আমাকে আসল যোগ করতে হবে, তাহলে আমাদের বেরোলো 13310 টাকা। নেক্সট কোশ্চেন, এটার কি বলেছে সরলতম মান কত হবে। তাহলে আমরা দেখছি এই অঙ্কটার ক্ষেত্রে 2.3 কতবার আছে 3 বার, তার মানে কি 2.3 তার কিউব হয়ে যাবে -0.027, তার মানে কি 0.3 তার কিউব। 0.3কে যদি আমরা 3 বার মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 0.027। আর নিচে কি আছে 2.3 দুবার আছে, 2.3 স্কোয়ার হয়ে গেল, দুবার আছে যেহেতু, প্লাস 0.69টা আমরা কীভাবে লিখতে পারি 2.3 × 0.3, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 0.69। লাস্টে কত পড়ে আছে 0.09, তার মানে কি 0.3 তার স্কোয়ার। এটা এখান থেকে কীভাবে লিখলাম ভালো করে দেখো। আচ্ছা, তাহলে উপরে কী হচ্ছে a কিউব - b কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা প্রথমেটা যদি a, দ্বিতীয়টা যদি b ধরে নিই তাহলে কী হবে a কিউব - b কিউব বাই কী থাকছে নিচেরটা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মানে b কিউব আমরা একটা ফর্মুলা জানি, a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর নিচে কি পড়ে থাকছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো উপরেও a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে, নিচেতেও a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে, তাহলে এটা কেটে যাবে, এটার সাথে এটা পুরোটাই কেটে গেল। কি পড়ে থাকলো a - b। আমরা যেহেতু a = 2.3 আর b = কত ধরেছি 0.3, তাহলে a থেকে b যদি বাদ দিয়ে কত থাকবে 2 আসবে, তাহলে আমাদের এটার উত্তর কত হবে সরলতম মান 2 হয়ে যাবে। যদি p এর 50% = q এর 25% হয় তবে p = q এর x% হলে x এর মান কত হবে। তাহলে কি আছে p এর 50%, তার মানে কি p × 50/100। এটা কার সাথে সমান বলেছে q এর 25%, q × 25%, 25% মানে 25/100, তাহলে এইদিকে 100 এইদিকে 100 কেটে গেল, এদিকে আছে 50 এদিকে আছে 25, তাহলে 25 × 2 = 50, এখানে কত বেরোবে 2। তাহলে আমরা কি লিখতে পারি p = q/2। এখানে কি লিখেছে p = q এর x% হলে x এর ভ্যালু কত হবে, তাহলে কি লিখতে পারি p = q × 1/2, তাহলে p q এর 1/2 হবে। এর যদি পার্সেন্টেজে করি তাহলে কত হবে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে হবে, = q × 1/2 × 100%।
50 দুগুণে 100, তাহলে কি হলো পি ইজিক্যাল টু কিউ ইন্টু 50%। তাহলে এখানে দেখো পি আছে কিউ আছে, তাহলে এটা কত হবে এক্স পার্সেন্ট। তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্স ইজিক্যাল টু কত হবে 50, উত্তর কত হবে সি 50। দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? কি বলেছে, একটা অনুপাত 10 একটা 7, এদের কি বলেছে তাদের পার্থক্য 105। তাহলে এদের দেখো এই 10 আর 7 অনুপাত আছে, এদের মধ্যে পার্থক্য আছে 3 অনুপাত। তাহলে 3 অনুপাত কার সাথে সমান হবে 105-এর সাথে, যেহেতু বলেছে এদের পার্থক্য 105। আর কি বলেছে, তাহলে 1 অনুপাত কার সাথে সমান হবে 105/3, 105/3। তাহলে কত হবে 3 3 9, 3 5 15, 35 হয়ে গেল। আর কি উত্তর চেয়েছে, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে একটা 10 আর একটা 7 হলে টোটাল কত হবে 10 + 7 ইজিক্যাল টু 17। আমরা কি দেখেছি 1 ইউনিট সমান 35, তাহলে 17 ইউনিট সমান কত হবে, তাহলে এদের মধ্যে সমষ্টি কত হবে 17 × 35। তাহলে কত হবে 17-এর সাথে 35 যদি আমি গুণ করি 595, তাহলে উত্তর হবে অপশন এ 595। এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, যে প্রথমে টাকা লিখব, তারপরে কি লিখব সংখ্যা। এখানে যেহেতু আপেল আছে তাহলে আপেলের সংখ্যা হবে, আপেলের সংখ্যা, শুধু আপেলই আমি লিখে দিলাম। এবং কি আছে 10 টাকায় কত 11টি আপেল কিনেছে, আর কি করেছে যে বিক্রি করেছে কত 11 টাকায় 10টি আপেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো এরকমভাবে লিখব সিকোয়েন্সে, প্রথমে টাকা তারপরে সংখ্যা লিখব, আপেলের সংখ্যা বা যে কোনো জিনিস থাকতে পারে চকলেট বা অন্য কিছু। তো এখানে 10 টাকায় কিনে 10 টাকায় 11টি আপেল কিনেছে আর বিক্রি করেছে 11 টাকায় 10টি আপেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করব, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা কি করব আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 10 × 10 সমান কত হবে 100, এবং এই 100টা কী হবে কস্ট প্রাইস হয়ে যাবে। আর কি করব, এইদিকে যে টাকা থাকবে কোনাকুনি গুণ করব, এইদিকে সংখ্যার সাথে আমরা গুণ করে কি করব মাল্টিপ্লাই করব, সেটা কি হবে সেলিং প্রাইস হয়ে যাবে। সেলিং প্রাইস সমান 11 × 11 সমান 121। তাহলে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি, তাহলে সেটা লাভ হয়েছে নিশ্চয়ই। তাহলে কত লাভ হয়েছে 21। আর লাভ সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করতে হয়, ক্রয় মূল্য তাহলে 100, কত পার্সেন্ট যদি জিজ্ঞাসা করে ইন্টু 100, এই 100 কেটে গেল ইজিক্যাল টু 21%, মানে 21% কী হবে লাভ হবে, 21 অপশন ডি। এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? তাহলে তিনজনের বয়স কত অনুপাত, এ বি আর সি এর 5:8:9। এবার এ কী বলেছে, এ ও সি এর বয়সের সমষ্টি কত 56, তাহলে এ 5 ইউনিট আর সি হচ্ছে 9 ইউনিট, তাহলে যোগ করলে কত হয় 9 আর 5-এ 14। এই 14 ইউনিট কার সাথে সমান হবে 56 সাথে সমান হবে, কারণ এ আর সি এর বয়সের সমষ্টি কত 56 বছর। তাহলে 1 ইউনিট কার সাথে সমান হবে 4 14 56, 4-এর সাথে সমান হবে, ঠিক আছে 56/14 হবে। এখানে কি বলেছে বি এর বয়স কত, বি এর বয়স 8 ইউনিট,
তাহলে 8 ইউনিট কার সাথে সমান হবে 4 ইন্টু 8, 4 8 কত 32। তাহলে বি এর বয়স কত হবে 32 বছর, অপশন বি। একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? তাহলে আমরা একটা আগে শিখেছি ছোটোতে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল ইন্টু ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তো ভাজ্য মানে কি, এখানে কি হবে সংখ্যাটা, তো নিচে সংখ্যাটা এক্স, ভাজক কত বলেছে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, তাহলে এখানে ভাজক কত হবে 175 ইন্টু ভাগফল কিছু বলেনি, ভাগফল ধরেছি পি, আর ভাগশেষ কত 132। কারণ ভাগফল কি হবে, যে কোনো একটা ইন্টিজার হবে, যে কোনো একটা পূর্ণ সংখ্যাই হবে, সেই জন্য আমরা ধরে নিলাম পি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 175 ইন্টু পি প্লাস 132। এবার কি বলা হয়েছে যে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ লাগবে, তাহলে কি হবে এক্স বাই 25 করে দিলাম, তাহলে কত হবে 175 ইন্টু পি বাই 25 প্লাস 132 বাই 25। এখানে দেখো দুটো পার্টে পার্টে ভাগ হয়ে গেছে, একটা এই পার্টটা, একটা এই পার্টটা। এই পার্টটা থেকে দেখো যে কোনো ভাগশেষ থাকবে না, কারণ এই 175কে যদি 25 দিয়ে ভাগ করি সেটা মিলে যাবে পুরোপুরি, কোনো ভাগশেষ থাকবে না, 7 25 সঙ্গে 175, তাহলে ভাগশেষ থাকবে কোনখান থেকে, এখানে থাকবে। তাহলে ভাগশেষটা কত থাকবে 132, কততে ভাগ করতে হবে 25 দিয়ে, 5 25 সঙ্গে 125, তাহলে 6 5 আর 7 12, তাহলে 7 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এখানে উত্তর কত হবে 7। কোশ্চেন নাম্বার 62, এটা কি বলেছে, এখানে সরলতম মান ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা একটা জানি বডমাস, বি ও ডি এম এ এস, যে কোনো সরলকে আমরা বডমাস নিয়ম ফলো করে ক্যালকুলেট করব। তার মানে কি, বি মানে ব্র্যাকেট, যদি ব্র্যাকেট থাকে সেগুলো প্রথমে আমরা ক্যালকুলেট করব। তারপর অফ মানে এর, ডি মানে ভাগ ডিভাইডেড, এম মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে অ্যাডিশন আর এস সাবস্ট্রাকশন। অ্যাডিশন সাবস্ট্রাকশন আগে পিছু করলেও অসুবিধা নেই, কিন্তু তার আগেরগুলো কিন্তু একটা সিরিয়াল অনুযায়ী করতে হবে, প্রথম বি, তারপর ও, তারপর ডি, তারপর এম। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানটার প্রথমে আমরা বি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমরা ক্যালকুলেট করব। কত আছে 0.2 ইন্টু 0.2, তাহলে আমরা আগে একটা লিখে নিচ্ছি 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাজিত 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে আমরা ক্যালকুলেট করলে কত পাবো, প্রথমে করে নেবো, কারণ প্রথমে বি আছে ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাজিত 0.2 ইন্টু 2 দুগুণে 4.04।
তারপর আমরা কী করতে হবে, ভাগটাকে করতে হবে ডিভাইডেড, ঠিক আছে। তো কী হবে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ইন্টু 1/0.2। এখানে আমরা ভাগটা আছে সেই জন্য আমরা 1/0.2 করে দিলাম ইন্টু 0.4। তাহলে এই 0.2 এই 0.2 কেটে যাবে, তাহলে এখানে কত পড়ে থাকছে দেখো, যদি যোগ করি 0.2 ইন্টু প্লাস 0.2 মানে 0.4, এইদিকে কী আছে মাইনাস আছে দেখো, আর কত আছে 0.4 মাইনাস 0.4 ইজিক্যাল টু কত হবে, সরি এখানে 0.4 নয় 0.04, তাহলে কত হবে 4 থেকে কত বাদ দেবো 0.04, 6, এখানে 1 আসবে, সরি এখানে 0.4 হবে, কত হবে 0.4 থেকে কত বাদ দেবো 0.04, 0.36 অপশন ডি। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে কথা বলেছে যে সুদে আসলে 27 গুণ হয় এবং এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা জানি, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100⁴n। এটা তোমার সরল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে এখানে দেখো যে আই মানে সুদে আসল সম্মিল মূলধন, পি ইজ ইকুয়াল টু পেমেন্ট মানে মূলধন, আর ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট এবং এন ইজ ইকুয়াল টু ইয়ার। তাহলে এখানে কি বলেছে যে 27 গুণ হয়, যেটা মূলধন থাকবে তার 27 গুণ হয়। আমি মূলধন ধরে নিচ্ছি পি, তাহলে সুদে আসলে কত হবে 27 পি হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে 27 পি আছে। আর মূলধন কত ধরবো পি, মানে তার 27 গুণ হয়েছে 1 প্লাস বার্ষিক সুদের হার কত, তাহলে এখানে আরই ধরে নিচ্ছি বাই 100⁴n, এন ইজ ইকুয়াল টু ইয়ার হবে, কত ইয়ার 3 বছরে, তাহলে এই পি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে এইদিকে 27 ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100⁵। এখানে দেখো 27 মানে কি 3 কিউব, তাহলে 3 কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100⁵। তাহলে এটারও কিউব আছে এদিকেও কিউব আছে, তাহলে কিউব আমরা তুলে দিতে পারি, তাহলে কি লিখতে পারি 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100, আর কি লিখতে পারি r/100 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 200%। তাহলে এখানে সুদের হার কত হবে, অপশন ডি 200%। রুট অফ 0.02 প্লাস রুট অফ 0.0049 এর ভ্যালু কত হবে? তাহলে কোশ্চেন আছে 0.02 প্লাস রুট অফ 0.0049। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, রুটের মধ্যে 0.0049 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে।
তাহলে রুট অফ 0.02টা লিখে নিলাম, প্লাস এখানে কত হবে দেখো 49-এর রুট কত হবে, 49-এর রুট শুধু যদি 49 থাকতো কত হতো, 7 হতো। এবার যেহেতু 0.0049 আছে, মানে পয়েন্টের পর 4টে সংখ্যা আছে, তাহলে কত হবে, রুট থেকে বেরিয়ে গেলে আমাকে দুটো পয়েন্টের পর ডান দিকে আমরা শূন্য পাবো। তার মানে কি 0.0049-এর রুট কত হবে, 0.07, তাহলে কত হবে 0.07। কারণ 0.07কে স্কোয়ার যদি করি কত পাবো আমরা, এটাকে যদি স্কোয়ার করে দিই কত পাবো, 0.0049। আবার অন্যরকমভাবে যদি বলি রুট অফ 0.0049 কত হবে, 0.07। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, রুট অফ 0.09। আবার দেখো 3 স্কোয়ার কত, 9, 9-এর রুট হবে 3, আর কত আছে এখানে 0.09, মানে কি 0.3, 0.3 স্কোয়ার করলে কত হবে 0.09। তার মানে কি 0.09কে যদি রুট করি কত হবে, 0.3 হবে। তাহলে এখানে কত হবে 0.3, অপশন ডি 0.3। 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো কত। তাহলে এখানে কত আছে, 5, 7, 9, এখানে ধরুন এক্স ধরলাম 2, এই সংখ্যাটা কী হবে, 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য আমরা কীভাবে চেক করব, আমরা অড পজিশনের যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব, মাইনাস ইভেন পজিশন যেগুলো সংখ্যাগুলো আছে তার যোগফল হবে। তাহলে দেখো অড পজিশনে কী কী আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তাহলে আমরা যদি যোগ করি কত হবে, 9 আর 2 11, 11 আর 5 16, কত হবে 5 প্লাস 9 প্লাস 2, 9 দিয়ে 11, 11 5 16। আর ইভেন পজিশনে কি আছে, এইটা আছে, এইটা আছে, কত আছে এক্স প্লাস 7। তাহলে এই দুটোর ডিফারেন্স কত হবে, এক্স প্লাস 7 মাইনাস 16, কত হলো এক্স। 16 থেকে যদি 7 বাদ দিয়ে কত থাকবে 9। তাহলে এখানে যে ডিফারেন্সটা এলো অড পজিশন মাইনাস ইভেন পজিশন, বা ইভেন পজিশন মাইনাস অড পজিশন, যেটাই বলি না কেন, যে ডিফারেন্সটা আসবে সেটা কি হবে, 0 হবে অথবা 11-র মাল্টিপল হবে। তার মানে কি এটা এক্স মাইনাস 9 ইজিক্যাল টু কী হতে পারে, এক্স মাইনাস 9 ইজিক্যাল কী হতে পারে, 0 হতে পারে, বা 11-র মাল্টিপল হতে পারে। তার মানে কি 11 হতে পারে, 11 দুগুণে 22 হতে পারে, এরকম করে যাবে, মানে 11 মাল্টিপল হবে। এবার আমরা কি করব, সবথেকে প্রথমে সংখ্যাটা বসাবো, বা সেটা যদি মিলে যায় তাহলে আমরা পরে দেখা দরকার নেই। তাহলে আমরা প্রথমে কত পাবো বলেছি, 0 পাবো। তাহলে এক্স মাইনাস 9 ইজিক্যাল যদি 0 হয়, এক্সের ভ্যালু কত হবে, 9 হবে। এখানে অপশন সি রাইট অ্যান্সার। এবার এখানে যদি 9 না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমাদের অন্যরকমভাবে চেক করতে হতো, 11, 22 বা অন্যরকম 11 মাল্টিপল সংখ্যা আমরা এক্স মাইনাস 9-এর সাথে সমান করে যেই ভ্যালুটা পেতাম সেটাই উত্তর হতো। 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি পার বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো।
তাহলে এখানে বলা হয়েছে যে একটা প্রতিযোগিতা আছে, সেটা কত 200 মিটারের দৈর্ঘ্য। তাহলে এটা ধরে নিচ্ছি পি, এটা কিউ, টোটালটা কত 200 মিটার। কি বলেছে যে এ ঘন্টায় 5 কিমি পার বেগে দৌড়ায়, তাহলে এর বেগ কত 5 কিমি পার আওয়ার। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ শুরু করে, তার মানে কি এ শুরু করে প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে, এখান থেকে শুরু করবে এ, আর বি তখন কত বলছে যে 8 মিটার এগিয়ে থাকে, তাহলে এখান থেকে কি শুরু করবে বি। এটা ডিস্টেন্সটা 8 মিটার। তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, এটাই ভালো করে বুঝবে। বিকে 8 সেকেন্ডে পরাজিত করা মানে হচ্ছে এ গোটা ডিস্টেন্সটা অতিক্রম করতে যে সময় লাগবে, বি 8 মিটার এগিয়ে থেকে বাকি ডিস্টেন্সটা অতিক্রম করতে তার থেকে 8 সেকেন্ড বেশি সময় লাগবে। তাহলে এখানে উত্তর চেয়েছে যে বি এর গতিবেগ কত মিটার পার সেকেন্ডে বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, এর বেগটা কিমি পার আওয়ারে বলা আছে, আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। 5 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদের 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে কত হবে 25/18 মিটার পার সেকেন্ড। এটা কি হলো এ এর বেগ। তাহলে এ টাইম কত লাগবে, টি এ, ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে টোটাল ডিস্টেন্স, এ তো টোটাল ডিস্টেন্সে কভার করেছে কারণ এ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছে। টোটাল ডিস্টেন্স 200 মিটার, আর বেগ 25/18, তাহলে 18টাকে আমরা উপরে লিখে নিলাম। কত বেরোবে এখানে 4 পজিশন 8 পজিশন 8×64 144 সেকেন্ড, এটা সেকেন্ডে বেরোবে, 144 সেকেন্ড বেরোলো। এরপরে কি বলেছে যে বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, তার মানে কি যে বি এর টাইম কত লাগবে, এ যত টাইম লেগেছে তার থেকে 8 সেকেন্ড বেশি লাগবে, তাহলে এ লিখেছে 144 সেকেন্ড, বি কত লাগবে, তাহলে বি কত হবে, টাইম অফ বি ইজিক্যাল টু 144 প্লাস 8 ইজিক্যাল টু 152 সেকেন্ড। তাহলে কি চেয়েছে এখানে বি এর গতিবেগ, তাহলে বি কত হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বি কতটা ট্রাভেল করেছে, 200 থেকে 8 বাদ দিতে হবে, 200 থেকে 8 বাদ দিলে কত হবে 192, আর কত টাইমে কভার করেছে 152 সেকেন্ডে। তাহলে 192/152 যে আমরা কাটাকুটি করে কত পাবো 24/19। এখানে উত্তর কত হবে, অপশন বি 24/19 সেকেন্ড। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে? তাহলে তিনজন আছে, এ টাইম কত লাগে 6 দিন, বি এর টাইম লাগে 12 দিন, আর সি এর টাইম লাগে 24 দিন। তাহলে যদি এ বি আর সি এর যে টাইম লাগে তাদের যদি আমরা এলসিএম করি কত পাবো 24 পেয়ে যাব। তাহলে 24টা কী হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে
24/6 করে দেবো, 4 6 24, 4 বেরিয়ে গেল। বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি 1 বেরিয়ে গেল। তার মানে কি যে এর এফিসিয়েন্সি 4 মানে কি এ 1 দিনে 4 ইউনিট কাজ করবে। বি এর এফিসিয়েন্সি 2 মানে কি এ 1 দিনে 2 ইউনিট কাজ করবে। সি এর এফিসিয়েন্সি 1 মানে কি সি 1 দিনে 1 ইউনিট কাজ করবে। এরপরে 3 জনা যদি একসাথে কাজ করে তাহলে 1 দিনে কত ইউনিট কাজ করবে? এ প্লাস বি প্লাস সি যদি করি কত হবে, কত ইউনিট কাজ করবে? 4 প্লাস 2 প্লাস 1 ইজিক্যাল টু 7 ইউনিট কাজ করবে। 1 দিনে 7 ইউনিট কাজ করবে। যেহেতু টোটাল কাজ আমি 24 ধরে নিয়েছি, সেটা লসাগু করে পেয়েছি, তার টোটাল কাজ যদি 24 হয় আর এ প্লাস বি প্লাস সি 3 জনে একসাথে 1 দিনে 7 ইউনিট করে যদি কাজ করে তাহলে কত দিন টাইম লাগবে? 3 7 21, 3 × 3 = 7 দিন টাইম লাগবে। অপশন ডি 3 × 3 = 7। কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে 5 বছরের সুদ প্লাস আসল কত টাকা? 600 টাকা। আর কি বলেছে? 3 বছরের সুদ প্লাস আসল কত? 560 টাকা। তাহলে আমরা যদি বাদ দিই কত হবে? 2 বছরের সুদ এই আসল কেটে যাবে, কত হবে? 600 থেকে 560 যদি বাদ দিই 40 টাকা। 2 বছরের সুদ, তাহলে 1 বছরের ইয়ার এগুলো ওয়াই, তাহলে 1 বছরের সুদ 40/2 = 20 টাকা। ঠিক আছে, তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 দিয়ে গুণ করে দেবো। 5 বছরের সুদ 5 × 20 = 20 × 5 = 100 টাকা। তাহলে এখানে পেলাম 5 বছরের সুদ 100 টাকা এবং মূলধন 60 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের হার পেয়ে যাব। আমরা কি শিখেছিলাম? সুদ = মূলধন। এবার যেহেতু এখানে 5 বছরের সুদ বার করেছি, তাহলে 5 বছরের যেটা আসল ছিল সেটাকে বসাবো। কত 5 বছরের আসল? দেখো এখানে আসল কত হবে? এখানে 600 থেকে 100 বাদ দিতে হবে। 600/100 = 500। তাহলে মূলধন 500 ইন্টু টাইম কত? 5 বছর ইন্টু r/100। ধরে নিচ্ছি যে সুদের হার 8%। তাহলে কি হবে? এই 0 কেটে গেল, এই দিকে দুটো 0 কেটে গেল, এদিকে 5 20 100 আর একটা পয়েন্ট আছে 5 4 20। তাহলে r = 4%। নেক্সট কোশ্চেন, √0.01 প্লাস √0.81 প্লাস √1.21 প্লাস √0.0009 এর মান কত হবে? তাহলে আমাকে দেখতে হবে 0.01। আগে প্রথমে লিখে নিচ্ছি √0.01 প্লাস √0.81 প্লাস 1.21 প্লাস √0.0009।
0.09 রুট অফ 0.01 মানে কি 0.1 প্লাস রুট অফ 0.81 মানে 0.9 প্লাস রুট অফ 1.21 মানে কি 1.1 কারণ 11 11 121 আর যেহেতু পয়েন্ট রুটের ভিতর থেকে দুটো শূন্য থাকলে একটা বেরোয় প্লাস এখানে দেখো রুটের মধ্যে চারটে পয়েন্টের পর চারটে ডিজিট আছে তাহলে দুটো ডিজিট বেরোবে আর যেহেতু 9 আছে লাস্টে তাহলে কী হবে 0.03 দেখো পয়েন্টের পর দুটো ডিজিট বার করেছি এখানে কত ছিল পয়েন্টের পর চারটে ডিজিট ছিল তাহলে এটাকে আমরা যদি যোগ করি কত হবে 0.1 0.9 1.1 আর 0.03 কত হচ্ছে 3 এটা বসে যাবে 9 একে 10 এর একে 11 1 একে 2 কত 2.13 অপশন ডি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত তাহলে এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এর অনুপাত কত 10:11 এখানে কি বলেছে শতকরা লাভ কত হবে তাহলে এখানে যেহেতু সেলিং প্রাইস বড় তাই লাভ হবে এবং সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে লাভটা পাওয়া যায় তাহলে এখানে 11 থেকে 10 বাদ দিলে 1 ইউনিট লাভ হয়েছে এবার লাভ সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করতে হয় তাহলে 1 10 লাভ হয়েছে ইন্টু যদি পার্সেন্টেজে করি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে 10 10 100 ইজিক্যাল টু 10% লাভ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটির পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল ল্যামিনার একাডেমিতে আপলোড করে দেওয়া হবে প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত যেটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ